গাইজ হাউ আর ইউ দিস সাইড ইজ নিখিল। তো দেখো আজকে 23শে জুলাই আজকে বাজেট পেশ হলো 2024-এ। তো বাজেটের মেন পয়েন্টগুলো কী সেটা আমি এখানে বলার চেষ্টা করছি। আমি কিছু পয়েন্ট বোর্ডে রেখেছি, তো লেখাটা খুবই ছোট, তোমরা আশা করি দেখতে পাচ্ছ না। তো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউতেও তোমাদের কাজে লাগবে এবং নর্মালি কমন সেন্স মানে কমন পার্সপেক্টিভও তো এটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তোমরা জাস্ট দেখো। আমি কিন্তু মেন পয়েন্টগুলো আলোচনা করবো, কারণ প্রায় 7 পাতার একটা মানে পিডিএফ, সেখান থেকে মেন পয়েন্টগুলো যেগুলো আমার মনে হয়েছে তোমাদেরকে জানা জরুরি, সেগুলো মোটামুটি আমি বলার চেষ্টা করছি। কিছু ভুলভ্রান্তি থাকতে তোমরা কিন্তু মার্ক করে দেবে। ঠিক আছে, দেখো প্রথম কথা হচ্ছে কি, এই বাজেটটা হচ্ছে 48 লাখ crore। ঠিক আছে, 48 লাখ crore বাজেট, কিন্তু এটা হিউজ বাজেট। ঠিক আছে, আর এখানে দেখো যিনি ফ্রান্স মিনিস্টার নির্মলা সীতারামন, তিনি 7 টাইম এদেরও মানে একই মানে পরপর তিনি বাজেটটা পেশ করেছেন। এটা কিন্তু রেকর্ড একমাত্র ওনারই আছে। আর সব থেকে বেশি বাজেট পেশ করেছে 12 টাইমস, এটা মোরারজি দেশাই। ঠিক আছে, এটা কিন্তু মানে জিকের জন্য কাজে লাগতে পারে। 12 টাইমস মোরারজি দেশাই আর নির্মলা সীতারামন 7 টাইম। কিন্তু যদি ইনি পরপর মোদী সরকার যদি 5 বছর টিকে যেতে পারে আর কি 2029 পর্যন্ত, তাহলে কিন্তু 7 আর 5-12 হয়ে যাবে। ইনি কিন্তু নাকি স্পর্শ করে নেবে। ঠিক আছে, ইনকেস যাই হোক সেটা পলিটিক্যাল ব্যাপার। এবার দেখো মেনের পয়েন্টগুলো দেখো কী হচ্ছে। দেখো সব থেকে মেন পয়েন্ট কি জানো, এবারে সেন্সেক্সটা মানে বাজেট পেশ হওয়ার আগে কিন্তু সেন্সেক্সটা অনেকটাই কিন্তু ওঠানামা করছিল এবং আজকের দিনে কিন্তু 1200 পয়েন্ট কিন্তু নিচে নেমে গেছে এবং আলটিমেটলি সেটা রিকভার করলো 12টা পর্যন্ত। মানে একটা থেকে রিকভারটা করলো এবং 80,000 মানে যেটা আর কি সেন্সেক্সটা কিন্তু এখন রয়েছে আর কি, যেটা মোটামুটি ব্রেক আপ করে দিল লাস্টে। দেখো সব থেকে বাজেটের মধ্যে সব থেকে যে সেক্টরটা সব থেকে খারাপ ভূমিকা পালন করছে সেটা হচ্ছে তোমার স্টক এক্সচেঞ্জগুলো। শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স সেটা কিন্তু 15% ছিল, সেটা কিন্তু 20% করে দিয়েছে। নেক্সট তোমার লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স, এটা কিন্তু 10% ছিল, সেটা 12.50% করে দিয়েছে। ঠিক আছে, আর ফিউচার অ্যান্ড অপশনে আর এফএনওতে যেটা ট্রেডগুলো করতো আর কি, এসটিডি বাড়িয়ে দিল। ঠিক আছে, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স এখানে কিন্তু বাড়িয়ে দিল। সুতরাং এটা কিন্তু একটা মানে যারা শেয়ার মার্কেটে ডিলিং করে, বিশেষ করে মিউচুয়াল ফান্ডে ডিলিং করে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানে একটা হিউজ সেটব্যাক আমি বলতে পারি। মানে তাদের যে লভ্যাংশটা কিন্তু অনেকটা কমলো। যেখানে আগে 15% ট্যাক্স দিতে হতো, সেখানে কিন্তু 20% ট্যাক্স দিচ্ছে এক বছরের কমে হলে। ঠিক আছে, আর লং টার্ম ক্যাপিটাল গেনে কিন্তু 12% বা 12.50, 2.5% কিন্তু বৃদ্ধি করলো। নেক্সট পিএসইউ স্টক এক্সচেঞ্জও কিন্তু আজকে 6.50% কিন্তু কমে গেছে, হিউজ লস হয়েছে কিন্তু। এবার দেখো মেন ফোকাস বাজেটে যেটা করা হয়েছে সেটা তোমার এগ্রিকালচার, এমপ্লয়মেন্ট জেনারেশন, ইনোভেশন, এনার্জি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমএসএমই সেক্টর, আরবান ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইউথ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এই 9টা সেক্টরকে মেন প্রাধান্য দেওয়া হয়েছে বাজেটে। এবার দেখো মেন পয়েন্ট আসি যে ইন্টার্নশিপ একটা প্রোগ্রাম তৈরি করা হয়েছে, যেখানে স্কিল ডেভেলপমেন্টের জন্য 1 crore ইউথকে 5 টপ কোম্পানি মেটে ইন্টার্নশিপ করানো হবে এবং সেটা 5,000 পার মান্থ তাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে। এটা একটা নতুন স্কিল ডেভেলপমেন্ট জন্য করা হয়েছে, বিশেষ করে ইউথ মানে জবলেস যেটা গ্রোথ হচ্ছে সেটার জন্য ফার্স্ট প্রায়োরিটি কিন্তু মোদি গভর্নমেন্ট এটাই রয়েছে। তাই এটা কিন্তু নতুন বলে আমার মনে হলো। ঠিক আছে, টপ 5 কোম্পানিতে কিন্তু জব দেওয়ার জন্য মানে জব না, এটা একটা ইন্টার্নশিপ করা হচ্ছে। নেক্সট দেখো প্রধানমন্ত্রী আন্না যোজনা, এখানে কিন্তু 5 ইয়ার্স, যেটা 5 বছর ছিল সেটা কিন্তু আরও 5 বছর বাড়ানো হলো। মানে প্রথমে অ্যানাউন্স করেছিল চলবে, এবং ফ্রি যে রেশন দেওয়াটা 80 crore ভারতবাসীকে, সেটা কিন্তু 5 বছর বাড়িয়ে দেওয়া হলো। ঠিক আছে, 1 লাখ crore এটা কিন্তু আবাস যোজনাতে, প্রধানমন্ত্রী আবাস যোজনাতে অ্যালট করা হয়েছে। এর মধ্যে 1 লাখ crore যেটা আবাস, সেটা কিন্তু আরবান ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হবে এবং 2 কোটি হোম সেটা কিন্তু রুরাল ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হবে। হলো নেক্সট যে সেক্টরটা সেটা হচ্ছে তোমার এগ্রিকালচার। এখানে দেখো 1.52 লাখ crore প্লাস 2.66 লাখ crore দুটো ইনক্লুড করে কিন্তু এগ্রিকালচার যে সেক্টরটা সেটা কিন্তু দেওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে কিন্তু মানে এগ্রিকালচার সেক্টরটা বেশি বুকিং করবে। ঠিক আছে, আরেকটা কথা কি, পিএম কিষাণ যেটা বলা হয়েছিল কি, সেটা 6,000 বর্তমানে আছে, মানে দুটো কিস্তি, সরি 3টে কিস্তি দেওয়া হয় 4 মাস ছাড়া, 2,000 সেটা মনে করা হয়েছিল কি 8,000 করবে, মানে 8,000 করবে, সেটা কিন্তু করলো না আলটিমেটলি। আই ডোন্ট নো, মেবি আফটার সাম ডেজ the agriculture ministry will say this important announcement. I don't know right now. Okay, next is human development এর জন্য 3 লাখ crore, সেটা কোনো। নেক্সট তোমার হচ্ছে মুদ্রা যোজনা, এখানে কিন্তু যেটা 10 লাখ crore 10 লাখ ছিল, সেটা কিন্তু 20 লাখ লোন দেওয়া হবে মুদ্রা যোজনার জন্য। ঠিক আছে, মানে জব পারপাসে কেউ যদি কোনো দোকান করতে চায় বা কোনো স্কিল ডেভেলপমেন্টের জন্য, সেখানে কিন্তু আগে 10 লাখ ছিল মুদ্রা লোনটা, সেখানে কিন্তু 20 লাখ করা হলো। এবার দেখো ই কমার্স সেক্টরের জন্য যে টিডিএসটা আগে ছিল 1%, সেটা কিন্তু 90% কমিয়ে দিল, মানে 1% থেকে 0.10% নেওয়া হয়েছে, প্রায় 90% কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে ই কমার্স সেক্টরটাকে। বিশেষ করে যারা স্টার্ট আপস নিয়ে নতুন স্টার্ট আপস করছে
তাদের কিন্তু টিডিএসটা কিন্তু অনেকটা কমে দিল। নেক্সট হলো ডিফেন্স সেক্টর। দেখো সব থেকে আমার মনে হয় এই বাজেটে সব থেকে বেশি যেটা ফ্রুটফুল হয়েছে সেটা তোমার ডিফেন্স সেক্টর। সেখানে বাজেটটা কিন্তু বলতে পারো তুমি 13% অফ অল অ্যালোকেশন। তো নিয়ার অ্যাবাউট 6,20,000 হচ্ছে তোমার ডিফেন্স সেক্টরে। এবং স্টার্ট আপের জন্য স্পেশালি মানে ডিফেন্সের জন্য যেটা স্টার্ট আপ করছে তার জন্য স্পেশালি কিন্তু 1,000 crore অ্যালটমেন্ট করা হয়েছে। নেক্সট দেখো স্টুডেন্টদের জন্য কী হচ্ছে, স্টুডেন্টদের জন্য 10 লাখ লোন দেওয়া হচ্ছে হায়ার এডুকেশনের জন্য, কিন্তু সেটা ডোমেস্টিক পড়তে হবে, মানে এমনটা নয় কি মেডিকেল পড়ার জন্য বাংলাদেশ চলে যাচ্ছে বা ইউক্রেন চলে যাচ্ছে, ইন্টারন্যাশনাল নয়, ডোমেস্টিক যদি কোনো কলেজে পড়াশোনা করে সেক্ষেত্রে তাকে 10 লাখ পর্যন্ত লোন দেওয়া হবে, রাইট। নেক্সট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সব থেকে বিগ বাজেট এটাই দেওয়া হয়েছে, যেখানে তোমার 11 লাখ crore, বুঝতে পারছো তো কত বড় একটা অ্যামাউন্ট। সেখানে কিন্তু রোড ইনফ্রাস্ট্রাকচার, ব্রিজ, ফাইবার, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেখানে কিন্তু এয়ারপোর্ট, ঠিক আছে, পোর্ট, এগুলোর জন্য কিন্তু প্রায় 11 লাখ crore মানি হ্যাজ বিন অ্যালটেড টু দিস পার্টিকুলার সেক্টর। নেক্সট তোমার এবার তোমার চলে আসছে কিন্তু মানে কি বলে ট্যাক্স স্ল্যাবটা। দেখো ট্যাক্স স্ল্যাবটা ওল্ড রেজিম আর নিউ রেজিমের মধ্যে কোনো পার্থক্য এখানে তৈরি করা নেই, বাট আমি একটা বলতে পারি কি এখানে যে ওল্ড রেজিমে সেটা কিন্তু মানে 0 থেকে 3 লাখ পর্যন্ত 0% ট্যাক্স করেছে, সেটা আগেও ছিল। এবং এখন যেটা হচ্ছে 3 থেকে 7 লাখ পর্যন্ত 5% ট্যাক্স, এটা কিন্তু আগে 6 লাখ ছিল, সেটা 1 লাখ কিন্তু বাড়িয়ে দিল। নেক্সট 7 থেকে 10 লাখ পর্যন্ত 10% ট্যাক্স, 10 থেকে 12 লাখ পর্যন্ত 15% ট্যাক্স দিতে হবে, অ্যান্ড দেন 12 to 15 লাখের জন্য তাদেরকে দিতে হবে 20% ট্যাক্স, আর 15 থেকে 15 হলে সেটা তোমাদেরকে 30% ট্যাক্স দিতে হবে। এবং স্ট্যান্ডার্ড ডিরেকশন কিন্তু 50,000 যেটা ছিল সেটা কিন্তু 75,000 করা হলো। এটা একটা হিউজ কিন্তু একটা ব্রেকআপ বলতে পারো, ঠিক আছে। এবার দেখো এতে কিন্তু যারা চাকরিজীবী তাদের জন্য একটা সাশ্রয় বলতে পারো, এবং প্রায় 17,500 রুপিস কিন্তু তারা ট্যাক্স সেভ করতে পারে স্ট্যান্ডার্ড ডিরেকশনের জন্য, ঠিক আছে। এবার তো তোমাদের মানে প্রশ্ন জাগতে পারে কি কোনটা সস্তা, কোনটা মানে মানে কি বলবো মেহঙ্গা হলো, কোনটা বেশি দামি হলো, রাইট। তো দেখো কিছু কিছু প্রোডাক্ট সস্তা হয়েছে, যেমন তোমার দেখো সস্তা যেগুলো হচ্ছে সেটা তোমার বলি প্রথম হচ্ছে তোমার লেদারের ব্যাগ, লেদারের তোমার পার্স বা লেদার জাতীয় জুতো, এগুলো কিন্তু সস্তা হবে। নেক্সট মোবাইল, যে আমরা ব্যবহার করছি মোবাইল, চার্জার, ঠিক আছে, এগুলো কিন্তু সস্তা হবে। মোবাইলের যেমন তোমার একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি কোনো মোবাইলের এখন বর্তমানে প্রাইস হচ্ছে তোমার 24,000 টাকা, 1,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু কমে যেতে পারে, ঠিক আছে, মানে ইম্পোর্ট ডিউটি কিন্তু কমিয়ে দিয়েছে, খুব বেশি কিন্তু ডিফারেন্স না, 1,000 টাকা কমবে, এগুলো সাধারণত কমতে পারে। নেক্সট হচ্ছে তোমার গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, এদের উপরে কিন্তু যেটা 15% ট্যাক্স ছিল ইম্পোর্ট ডিউটি, সেটা কিন্তু 6% নেমে গেল। সুতরাং গোল্ড এবং সিলভারটা কিন্তু অনেকটা সস্তা হলো। এক্ষেত্রে যেটা এখন প্রায় গোল্ড যার দিনকাল পড়েছে মোটামুটি পুজোর নাগাদ এটা কিন্তু প্রায় 1 লাখ ছুঁয়ে যাওয়ার চান্স বলা হচ্ছে। তো এটা করার পরে কিন্তু আমার মনে হয় কিন্তু রিটেল ইনভেস্টারের মধ্যে একটা মানে বা যারা মানে ক্রেতা তাদের মধ্যে কিন্তু যেহেতু গোল্ডটা সস্তা হয়েছে, সুতরাং কিন্তু মানে গোল্ড কেনার মানে কেনাটা বাড়বে, এবং রিটেল ইনভেস্টারদের জন্য কিন্তু অনেক লাভ হবে, মানে ছোটো ছোটো দোকানদারের জন্য এটা কিন্তু লাভ হয়, কারণ ক্রেতা বাড়লে দোকানদারের লাভ হবে। এবং আরেকটা কথা কী বলতো, এখানে তো স্মাগলিংটা কমে যাবে, কারণ দেখো আগে কী করতো লোকে দুবাই থেকে স্মাগলিং করে আনতো, সেটা কিন্তু 15% ট্যাক্স দিত, 15% মানে সেটা কিন্তু বাঁচাতে পারতো। যেহেতু এবার 15 থেকে 6% করে দিয়েছে, সুতরাং স্মাগলিং করে কিছু লাভ হয় না, সুতরাং স্মাগলিংটা কিন্তু এখানে কমানো গেছে। তাহলে গোল্ড সস্তা হলো, প্ল্যাটিনাম সস্তা হলো, সিলভার সস্তা হলো, তোমার মোবাইল চার্জার সস্তা হলো, মোবাইল সস্তা হলো, লেদার প্রোডাক্ট সস্তা হলো, এবং আর ক্যান্সার ট্রিটমেন্টের 3টে যেটা মেন ওষুধ লাগে সেটা পুরোপুরি কিন্তু দামটা মানে অনেকটাই সস্তা করে দিল, সুতরাং ক্যান্সার ট্রিটমেন্টে কিন্তু অনেকটা সস্তা করা হলো এই বাজেটে। এবার কোনটা মহঙ্গা হয়েছে, কোনটা বেশি দামি হয়েছে। ফার্স্ট হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম নাইট্রেট, এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জন্য ব্যবহার করা হয়, এটা কিন্তু সস্তা হয়েছে। নেক্সট তোমার সস্তা হয়েছে বলতে পারো তুমি টেলিকম ইকুইপমেন্ট, সরি এটা কিন্তু মহঙ্গা হয়েছে, অ্যালুমিনিয়াম নাইট্রেটের কিন্তু বেশি দামটা বেড়ে গেছে, ঠিক আছে। আর টেলিকম ইকুইপমেন্ট মানে ধরো তুমি টেলিকমের যে তোমার যে টাওয়ার বলো, মোবাইল টাওয়ার বলো, বা তাদের যে ইকুইপমেন্টগুলো লাগে, রেডার বলো বা অন্যান্য যে মানে যেগুলো তোমার লাগে, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট পার্টিকুলার থিং, তো এগুলো কিন্তু টেলিকম ইকুইপমেন্টের কিন্তু দামটা কিন্তু বাড়লো। এবং প্লাস্টিক প্রোডাক্টস এটা কিন্তু অবশ্যই বাড়ানো দরকার ছিল, কারণ এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য সবচেয়ে বেশি দাঁড়িয়ে প্লাস্টিক, সুতরাং এই 3টে জিনিস বেশি করে অ্যালুমিনিয়াম নাইট্রেট, প্লাস্টিক, এগুলোর দামটা কিন্তু বাড়বে, এবং এটা ভালোই কাজ করেছে বলতে পারো। এবার দেখো আর যদি বলে পশ্চিমবঙ্গের জন্য কী হয়েছে, পশ্চিমবঙ্গের জন্য বলতে পারো কলকাতায় অমৃতসর ইকোনমিক করিডর, যেটা তোমার ইন্ডাস্ট্রিয়াল করিডর শুরু হয়েছে অলরেডি, যেটা অলরেডি আগে শুরু হয়েছে, এর অ্যারেঞ্জমেন্টটা কিন্তু বাড়ানো হয়েছে। এক্ষেত্রে দেখো কী কী রাজ্য লাভবান হবে, পশ্চিমবাংলা এবং বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তো এই 4-5টা রাজ্য কিন্তু এতে লাভবান হবে। কলকাতা, অমৃতসর যেটা ইন্ডাস্ট্রিয়াল করিডর, ঠিক আছে, এটা কিন্তু বাড়ানো হলো। দেখো ওভারঅল যদি তুমি দেখো এই বাজেটে সব থেকে একমাত্র স্টক মার্কেট যে সেক্টরটা, মানে কী বলবো, স্টক মার্কেট সেক্টরটা বাদ দিয়ে ম্যাক্সিমাম সেক্টর থেকে ধ্যান দেওয়া হয়েছে তোমার ডিফেন্স বলো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলো, ঠিক আছে, পিএম তোমার এগ্রিকালচার বলো,
ঠিক মুদ্রা বলো, আবাস যোজনা বলো, অনেকটা ধ্যান দেওয়া হয়েছে। তো এই সংক্ষিপ্ত আমি তোমাদের জিনিসটা বললাম। স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড এই সেক্টরটা বাদ দিয়ে ম্যাক্সিমাম জিনিসটাই কিন্তু কভার করা হয়েছে। এবার ইমপ্লিমেন্টেশন কতটা হচ্ছে সেটাই কিন্তু এখন দেখার। আর ওভারঅল কিন্তু মোটামুটি বাজেটটা বলতে পারো মোরলেস ঠিকই আছে, ঠিক আছে। তো তোমাদের কি মতামত তোমরা কিন্তু বলবে, ঠিক আছে। তো এই ছিল সংক্ষিপ্তভাবে আমি ব্রিফ করলাম, কিছু বলার থাকলে বলবে। ওকে, চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।